এই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা পেতনি দেখতে পাই। আলতারাঙা গায়ে আবার ময়দা মেখেছে, একটা পেতনি মেয়ে আমায় পাগল করেছে। ফাটা গলায় গান গেয়ে যাচ্ছি আমাদের আড্ডাখানায়, হঠাৎ করে কে যেন পিছন থেকে আমার কলার চেপে ধরলো। কে রে, কার এত বড় সাহস আমার কলা ধরার? পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে। আমরা আপনি আমার শার্টের কলা ধরছো কেন? ছাড়ুন আমাকে। ছাড়বো না। তুই কি করবি আগে বল। আমাকে কি যেন বললি? আপনাকে আমি আবার কখন কি বললাম? একটু আগে তুই কি যেন বললি? আমি পেতনি? আমি ময়দা মাখি? আস্তাগফিরুল্লাহ, আমি এই সব আপনাকে বলবো কেন? আমি তো গান গাইছি, আর আমি আপনাকে তো দেখিনি। এটা গান তাই না? তুই ইচ্ছে করে আমাকে দেখে বলেছিস। আরে কখন থেকে আপনি তুই তকারি করেই যাচ্ছেন। আমার যেটা ইচ্ছা সেটা বলবো, তাতে তোর কি? তুই কর না, তোকে কে না করেছে? আপনি সীমা ছেড়ে চলে যাচ্ছেন। যাবো তাতে তোর কি? কি করবে আমার সাথে কর। কি করব দেখবা? দেখি তুই কি করতে পারিস। চার ঠোঁট এক করে দিলাম, 2 মিনিট পর ছেড়ে দিলাম। দাঁড়া, তোর এত বড় সাহস আমাকে কিস করেছিস? এই বলে কি যেন খুঁজতে লাগলো, আমাকে মারবে বলে। এই ফাঁকে আমি চলে আসলাম। আপনাদের তো আমার পরিচয়ই দেওয়া হয়নি। আমি হলাম সোহেল, ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। মা বাবার একমাত্র সন্তান। বাবা ছোট একটা ব্যবসা করেন। বাকিটা গল্পে জানতে পারবেন। কি মামা, এত লেট করলা যে? আর হাঁপাচ্ছিস কেন? আর বলছি না, একটা মেয়ে তাড়া করছিল। তুই একটা মেয়ের বয়ে পালিয়ে আসলি? আরে আগে আমার কথা শুনবে তো। আচ্ছা বল। তারপর পুরো ঘটনা ওদেরকে সব খুলে বললাম। শুনে ওরা হাসতে হাসতে শেষ। তারপর আরও কিছু সময় আড্ডা দিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। কিরে, আর কত ঘুমাবি? ফ্রেশ হয়ে খেতে আয়। যাও, আসছি। তারপর ফ্রেশ হয়ে ভাত খেলাম। ভাত খেয়ে কিছু সময় হাঁটাহাঁটি করলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে পড়তে বসলাম, কারণ কাল কলেজে যাব। অনেক দিন ধরে যাইনি। কিছু সময় পড়ে তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে আম্মু এসে দিল ফ্যানটা অফ করে। আম্মু, ফ্যান অফ করলো কেন? এতক্ষণ ধরে ডাকলাম, উঠলি না, তাই অফ করেছি। সময় কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? কয়টা বাজে? 9:30 বাজে। রাতে বললে কলেজে যাবে, তা কখন যাবে? আরও আগে ডাকতে পারলে না? যাও, আসছি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের দিকে হাঁটা ধরলাম। মাঝপথে এসে বন্ধুদেরকে পেলাম, তার সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। এসে ছাদে গিয়ে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ দেখি একটা মেয়ে হকি স্টিক দিয়ে একটা ছেলেকে মারতে লাগলো। কিরে, এই মেয়েটা ছেলেকে এভাবে মারছে কেন? আর এই মেয়েটাও বা কে? ওনাকে তুই চিনিস না? না তো। উনি হচ্ছে নীলা আপু, আমাদের সিনিয়র, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওনাকে সবাই ভয় পায় কারণ ও অনেক রাগী। ওর বাবা বিশাল বড় লোক, ওনার ক্ষমতা অনেক। অনেকে এর ভয়ে কিছু বলে না। আচ্ছা, মানছি। ওর অপরাধ কি? ওনাকে নাকি প্রপোজ করেছে। হঠাৎ নীলা এদিকে ফিরলো। ওর মুখ দেখে আমি অবাক। দোস্ত, আমি শেষ। তোর আবার কি হলো? কাল বললাম না একটা মেয়েকে কিস করেছি? হ্যাঁ, কি হয়েছে এখন? সে আর কেউ নয়, নীলা। কেই কিস করেছি। কি সত্যি? হুম। এখন কি হবে? হাসপাতালে যাওয়ার জন্য তৈরি থাকো। কি বলিস? দেখলি না, ওই ছেলেটা শুধু প্রপোজ করেছে বলে কি মায়ের দিল, আর তুমি কিস করেছো। তোমার কি হবে আল্লাহ ভালো জানে। তারপর ঘন্টা পড়লো, ক্লাসে গেলাম। মাথায় একটা চিন্তা, নীলার হাত থেকে বাঁচা যায় কি করে? একটা উপায় বাহির করতে হবে। হঠাৎ, সোহেল, তুমি দাঁড়াও। জি ম্যাম। কোনো সমস্যা? জি না। তাহলে ক্লাসে মনোযোগ দিচ্ছ না? আর কলেজ মিস করো কেন? সামনে পরীক্ষা, মনে আছে? আর আসবো ম্যাম। ওকে, বসো। আর যেন মিস না হয়। এখন ক্লাসে মনোযোগ দাও। তারপর বসলাম, আবার চিন্তা করতে লাগলাম। এখন তো কলেজে মিস দেওয়া যাবে না, কি করব? এই তো
আইডিয়া পাইছি, প্রতিদিন নীলা কলেজে আসার আগে চলে আসব, আর আবার বাইরে হওয়ার আগে চলে যাব। এভাবে 6-7 দিন চলে গেল। একদিন কলেজ থেকে তাড়াতাড়ি বাইর হতে লাগলাম। বাইর হতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম, আর ওর ঠোঁট জোড়া আমার ঠোঁটে এসে লাগলো। ওর দিকে তাকাতেই আবার ভয়ে গলা শুকিয়ে গেল। তাকিয়ে দেখি নীলা আপু আমার উপরে এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, আমার উপর থেকে সরো। কিছুটা লজ্জা পেয়ে উঠলো, উঠে বলতে লাগলো, তুই এখানে? তোকে কত খুঁজেছি, পাইনি। বাইকে ওঠ। কে? কেন? কেন মানে? আমি তোকে উঠতে বলছি তাই উঠবি? ভয়ে ভয়ে উঠছি। আল্লাহ ভালো জানে এই গন্ডিটা কি করবে। বাইক নীলা আপু চালাচ্ছে, তিনি কিছু বলছেন না, আর আমি ভয়ে কিছু বলতে পারছি না। বাইক চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা পার্কের সামনে এসে বাইক থামালো। তারপর দুইজন পার্কের ভিতরে গিয়ে বসলাম। আমাকে এখানে কেন নিয়ে আসলেন? যা একটা গোলাপ কিনে নিয়ে আয়। এখন গোলাপ দিয়ে কি করবেন? তোকে গোলাপ নিয়ে আসতে বলছি, যা নিয়ে আয়। তারপর গোলাপ একটা কিনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই নিন। আমাকে প্রপোজ কর। কেন? আপনি পাগল হলে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়েছি তোর জন্য। সেদিন তোর সাথে দেখা হওয়ার পর থেকে একটা রাতও ঠিকমতো ঘুমাতে পারিনি। তো এখন আমি কি করব? তোকে বললাম না আমাকে প্রপোজ করতে? এখন শুধু প্রপোজ করলেই হবে। তারপর কিছুদিন প্রেম করব, পরে সোজা বিয়ে করে ফেলবো। শখ কত, আমি এসব পারবো না। তোকে পারতেই হবে। সেদিন কিস করার সময় মনে ছিল না? সরি, আসলে সরি টরি কিছু বলে কাজ হবে না, আমাকে প্রপোজ করতে হবে। না, আমি পারবো না। মাথা গরম করিস না। প্রপোজ করবি কিনা বল। এতক্ষণ বসেছিল, এখন দাঁড়িয়ে রেগে কথা ঠিক বললো। করছি তো। ভয় পেয়ে কি রাগি মেয়ে রে বাবা। হুম, কর। আই লাভ ইউ আপু। হাঁটু গেড়ে বসে ফুলটা দিয়ে। কি বললি? কেন প্রপোজ করলাম? আমি তোর কি লাগি? আমি তোর বউ লাগি। আমার নাম ধরে ডাকবি। আর এভাবে প্রপোজ করলে হবে না। প্রেমিক প্রেমিকারা যেভাবে করে সেভাবে কর। কিন্তু তুমি আমার বড়। বড় হলে কি? তোকে নাম ধরে ডাকতে বলছি, তাই ডাকবি। এখন প্রপোজ কর। করব। হ্যাঁ, কর। তারপর কিছু সময় ভেবে, তুমি কি আমার পুরো ফুটবল টিমের 11টি বেবির আম্মু হবে? হুম, তুমি চাইলে 11টি কেন, 22টি বেবির আম্মু হতে রাজি। হয়েছে, বাড়িতে যাবে না? আমার খিদে লাগছে। তোমার খিদে লাগছে আগে বলবা না? চলো। কোথায়? চুপ করে আমার সাথে আয়। তারপর নীলা একটা হোটেলে নিয়ে আসলো। এসে ভেতরে গেলাম। কি খাবি বল। কিছু খাবো না, আমি বাড়িতে যাব। বাবুটা আমার হাতে খাবে তাই না? কখন বললাম আমি তোমার হাতে খাবো? অবাক হয়ে বললাম আমি। বলিস নাই, আমি বুঝেছি। হাঁ কর। হয়েছে, আমি খেতে পারবো। তোকে হাঁ করতে বলছি। তারপর বাধ্য হয়ে খেতে হলো। তারপর আমাকে খাইয়ে দিল, সে নিজেও খেয়ে নিল। ওই শোনো, জি বলো। এখন থেকে কোনো মেয়ের দিকে তাকাবে না, মিশবেও না। ওকে। শোন, কিরে নিচের দিকে তাকিয়ে আছিস কেন? আমার দিকে তাকা। তুমি বললা কোন মেয়ের দিকে তাকাবো না, তাই তো নিচের দিকে তাকিয়ে আছি। আমি বলছি অন্য মেয়ের দিকে তাকাবি না, আমার দিকে তাকাবি। ওহ, আপনি ছেলে নাকি? না, আমি তোর গার্লফ্রেন্ড। আমি মানলে না? কিছু বললি? না তো। তোর নাম্বার দে। 0795364। লাস্ট অক্ষর লিখলাম না, মায়েরা করতে পারে। চল। তারপর নীলাবিল মিঠিয়ে চলে আসলো। এসে বাইক চালাতে পারিস? পারি। বাইকে ওঠ। তারপর বাইক চালাতে লাগলাম। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি বললাম একটু আস্তে ধরো। নীলা আর শক্ত করে ধরেছে। বাড়িতে আসার পর এসে গেছি। এটা তোমাদের বাসা? হুম বলে চলে আসতে লাগলাম। এই এদিকে আয়। বলো, কি বলবে বলো। আমি তোকে যেতে বলছি। না তো, আবার কি হয়েছে? এখানে কিস করো। বাধ্য হয়ে আমি কিস করলাম। জানি না করলে হবে না, জোর করে করাবে। কিস করে যখন আসতে যাব, ঠিক তখন আমার হাত ধরে
টান দিয়ে তার কাছে নিয়ে দুই গালে কিস দুইটা করে গুড বাই বলে চলে গেল। তারপর বাড়িতে আসলাম। এসে কি রে, এতক্ষণ কই ছিলে? বন্ধুদের সাথে আড্ডা দিতে লেট হয়ে গেছে। মিথ্যা কথা বললাম, সত্যটা বললে আমি শেষ। ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বাইরে খেয়ে এসেছি, তারপর ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে আমাদের আড্ডাখানায় চলে গেলাম। যাওয়ার পর কি রে, নীলাপু আজ কেমন আদর করলো? এসব ওদের বলবো কেন? এসব আমাদের পার্সোনাল ব্যাপার। ফালতু কথা বাদ দে, বেশি মারছে নাকি? এই আমাকে মারবে কেন? আমার গায়ে হাত দেওয়া এত সহজ নাকি? আমার গায়ে হাত দিতে হলে এক্সট্রা 4 কেজি সাহস লাগবে। আচ্ছা, কোথায় নিয়ে গেছে? কোথায় আবার নিবে? পার্কে। ফালতু কথা বাদ দিয়ে বল, কোথায় নিয়ে গেছে? সত্য, পার্কে নিয়ে গিয়ে তারপর ওদেরকে সব কিছু খুলে বললাম। ওরা শুনে তো অবাক। আর কিছু সময় আড্ডা দিয়ে চলে আসলাম। এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা আপনি? চিনলাম না। আমি নীলা। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। কি করো? শুয়ে আছি। তুমি? তোমার কথা ভাবছি। তাই? হুম। শোনো, কাল একটু সকালে কলেজে আসবা। কেন? কাজ আছে। ওকে। ভাত খেয়েছো? তুমি? আমিও খেয়েছি। ওহ, আচ্ছা, ভালো থাকো। গুড নাইট। ওকে, গুড নাইট। তারপরের দিন ঘুম থেকে উঠলাম। উঠে নাস্তা করে কলেজের দিকে হাঁটা ধরলাম। কলেজে ঢুকেই আমি অবাক, কারণ নীলা এমনভাবে সেজেছে কি বলবো, আমার কল্পনার বাইরে। এতদিন শার্ট টি শার্ট পরতো, একদম ছেলেদের মতো থাকতো, কিন্তু আজ নীলা শাড়ি পরে এসেছে। খুব সুন্দর লাগছে। সত্য আমি ক্র্যাশ খাইছি। ওর দিকে এক ধ্যানে চেয়ে আছি। হঠাৎ নীলার কথায় আমার ধ্যান ভাঙলো। কিরে, এভাবে কি দেখছো? তোমাকে তা হঠাৎ? কি? কিছু না। কার জন্য সাজগোজ করছো? কেন? তোর জন্য। আমার জন্য সেজেছো? তাহলে ওয়েট করো, 2 মিনিট দেখে নিই। 2 মিনিট দেখবি কেন? সারা জীবন দেখিস। তুই না দেখলে কে দেখবে? আমাকে কেমন দেখাচ্ছে বললি না যে? খুব সুন্দর লাগছে, যা বলে বোঝাতে পারবো না। ওকে, চলো। কোথায়? তোকে আমার পছন্দের একটা জায়গায় নিয়ে যাব। কিন্তু আমি ক্লাস করব, সামনে পরীক্ষা তো। ক্লাস একদিন না করলে কিছু হবে না, আসো। বলে আমার হাত ধরে টেনে নিয়ে গেল বাইকের চাবি দিয়ে। বলল মিডিয়ার স্পিড দিয়ে চলো। তারপর আমি সামনে বসে বাইক চালাচ্ছি, আর নীলা পিছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপর সেই জায়গায় আসলাম। এসে বাইক থামিয়ে দুইজন ভেতরে গেলাম। ভেতরে গিয়ে বসলাম ঘাসের উপর। জায়গাটা সত্যি খুব সুন্দর। জানো, আমার মনটা যখন খারাপ থাকে আমি এখানে এসে বসে থাকি। আজও তোমার মন খারাপ নাকি? না, তাহলে? জায়গাটা আমাকে স্বার্থপর ভাবে, তাই আসলাম। কেন? জায়গাটা আমাকে বলবে আমি দুঃখের কথা বলতে আসি, আর সুখের। জায়গা এটা বলতে পারবে? আর আমি তো আমার মনের সাথেই কথা বলি। আমার মন বলেছে তাই এসেছি। আর কিছু সময় কথা বলে নীলার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আহ, কি শান্তি! কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি দুপুর হয়ে গেছে, আর নীলা মায়াবী চোখ দুটি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ খুলতেই লজ্জা পেয়ে। তোমার ঘুম ভেঙেছে? সরি, আসলে। ওকে, সমস্যা নেই। তুমি আমাকে ডাকোনি কেন? তুমি ঘুমিয়ে যাওয়ায় আমারও সুবিধা হলো। সুবিধা মানে? তোমার সাথে মানে কিছু না। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার ইজ্জত কেড়ে নিলে। আমি কখন তোমার ইজ্জত কেড়ে নিলাম? আমি শুধু তুমি শুধু কি? আমি শুধু মন ভরে দেখেছি। আর আর কি? কিস কয়টা করেছি, কিস করার লোভ সামলাতে পারিনি তাই। ওকে, চলো। তারপর দুইজনের রেস্টুরেন্টে গেলাম। গিয়ে খাবার অর্ডার দিল। ওয়েটার এসে খাবার দিয়ে গেল। দেখি কিছু খাচ্ছে না। কি হলো, খাবে না? না। তাহলে অর্ডার করলে কেন? তুমি খাইয়ে দিলে খাবো। ওকে, হ্যাঁ করে তারপর আমি নীলাকে খাইয়ে দিলাম। সেও আমাকে খাইয়ে দিল। বাড়িতে যাবে না?
না। এখন কোথায় যাবে? নদীর পাড়ে। তোমার বাড়িতে কাজ আছে নাকি? না। তাহলে চলো। কিছু সময় পর নদীর পাড়ে আসলাম। এসে বসো। তুমি বসবে না? জি না, সকালে তুমি ঘুমিয়েছ, এখন আমি ঘুমাবো। ওকে, আসো। মাথায় কিন্তু হাত বুলিয়ে দিতে হবে। ওকে। তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। ওর দিকে চেয়ে আছি আর ভাবছি, সত্যই ওর প্রেমে পড়ে গেছি। কি মায়াবী চেহারা, দেখলে কেউ বলবে না যে এত রাগী একটা মেয়ে। ওর গোলাপি ঠোঁট জোড়া অনেক সুন্দর, কোনো লিপস্টিক দেয় নাই। ওর ঠোঁট জোড়াকে আমার ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছা করছে। ভাবলাম যেহেতু ঘুমে হালকা ঠোঁটে একটা কিস দিই। কিস দিতে সে আমার ঠোঁট ধরে ফেললো আর ঠোঁট চুষতে লাগলো। এভাবে 3 মিনিট পর ছেড়ে দিল। কি হলো, তুমি ঘুমাওনি? না, কেন? তুমি বললে না ঘুমাবে। আমার তো দিনে ঘুম ধরে না। তাহলে নাটক করলে কেন? দেখলাম আমার জানটা আমার সাথে কি করে। একটাতে মন ভরে নাই, আসো আরেকটা দিই। না। আমার বাবুটা রাগ করেছে। না। আসো। কোথায়? কোথায় আবার, আমার কোলে। তোমার সব রাগ মিটিয়ে দেবে। না। আসো বলছি। তারপর জোর করে আমাকে তার কোলে গোয়ালো আর কিস করতে লাগলো। কি করছো, ছাড়ো, লোকে দেখলে কি ভাববে? যার যা ইচ্ছে ভাবো, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কেউ কিছু বললে বলবো আমরা স্বামী স্ত্রী, সব সমস্যার সমাধান। কি, আমরা স্বামী স্ত্রী? না, এখনো তো হইনি। লোকে কিছু বললে বলবো, এমনিতেই কিছুদিন পার তো হবে। আর তুমি রাজি থাকলে এখন কাজী অফিসে বিয়ে করে ফেলি, আমার কোনো সমস্যা নেই। না, এখন না, আমরা এখন ছোট রয়েছি। কি, এখনো ছোট রয়েছি? আজ বিয়ে করলে 10 মাস 10 দিন পর আমাদের বেবি হবে, আমি গ্যারান্টি দিতে পারি। তোমার এসব বলতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমি তো সত্যি বলছি, আর সত্যি বলতে লজ্জা করতে নেই। বিশ্বাস না করলে একবার বিয়ে করিয়ে দেখো। না, আমার দেখার দরকার নাই। শোনো, পড়ালেখা শেষ করে বিয়ে করব, এর আগে না। কিন্তু এতদিন আমি থাকবো কি করে? আমার তো এখন বিয়ে করতে ইচ্ছে করছে। প্লিজ বোঝার চেষ্টা করো। ওকে, প্রতিদিন দেখা করতে হবে, আর বিয়ের পর সারা দিন শুধু রোম্যান্স করব। ওকে। আর কিছু সময় থেকে বাড়িতে চলে আসলাম। এসে কি রে, ইদানিং এত লেট করে কলেজ থেকে আসিস? যা ফ্রেশ হয়ে আয়, ভাত খাবি। আম্মু, আমি খেয়ে এসেছি। কি রে, ব্যাপার কি? আগে তো বাইরে খেতি না। না, কিছু না, বন্ধুদের জোড়াজড়িতে খেয়ে নিলাম। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে দিলাম। একটা ঘুম, কারো ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি ফাহিম ফোন করেছে। হ্যালো। কিরে, কই তুই? বাড়িতে ঘুমাচ্ছিলাম। খালি ঘুমাও আর নীলাকে নিয়ে ঘুরো, আমাদের কথা তো ভুলেই গেছো। না রে, তোদেরকে ভুলে থাকতে পারবো? তাহলে আয় আমাদের আড্ডাখানায়। সরি, আজ পারবো না, পড়া বাহির করতে হবে। ওকে, দে রাখি। তারপর ফ্রেশ হয়ে উঠে কিছু সময় বই পড়ে খেয়ে শুয়ে পড়লাম। ভাবলাম নীলার কাছে একটা ফোন দিই। মোবাইল হাতে নিয়ে দেখি নীলা ফোন দিয়েছে। হ্যালো। হ্যালো জান, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। কি করো? এই তো তোমার কথাই ভাবছি। সত্যি? হুম। তাহলে একটা ফোন দিলে না? মোবাইল হাতে নিলাম ফোন দিব বলে, কিন্তু তার আগে তুমি ফোন দিয়েছো। তাই? তুমি কি করো? আমি তো সব সময় তোমার কথাই ভাবি। তাই? হুম, ভালো থাকো, রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। হুম, গুড নাইট। ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। খুব সুন্দরে দিন যাচ্ছিল। প্রতিদিন কলেজে যেতাম আর 2-1 জন পর পর নীলার সাথে ঘুরতে যেতাম। কিন্তু হঠাৎ একদিন নীলা ফোন করে বলল সে আজ কলেজে আসতে লেট হবে। সকাল এসে গেছি, তাই কি করব, ভাবলাম ক্লাসরুমে যাই। ক্লাসরুমে গিয়ে অবাক, কারণ মিম ক্লাসে একা বসে আছে। মিম হলো আমার ক্লাসমেট, কতদিন আমার পিছনে ঘুরেছে আমি পাত্তা দিইনি। আমাকে দেখে মুখ বাঁকা করে একটা হাসি দিল। ওকে দেখা মাত্র আমি হাসতে যাব, তার আগে সে দরজা লাগিয়ে দিল। আমার দিকে আগাতে আগাতে বলল, তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দিব? মানে?
আমি এতদিন ধরে তোর পিছনে ঘুরলাম আর তুই পাত্তা দিলি না। এখন ওই সিনিয়র নীলার সাথে চুটিয়ে প্রেম করছিস? বললাম না তোকে আমার ভালো লাগে না, আর তোর প্রতি আমার কোনো ফিলিংস নাই। কি নেই আমার কাছে যা ওই নীলার কাছে আছে? শেষবারের মতো বলছি, রাজি হয়ে যা। কখনো না। তাহলে দেখ আমি কি করি। বলে ওড়না ফেলে দিল আর আর তার জামার কিছু অংশ ছিঁড়ে আমাকে জড়িয়ে ধরে বাছো বাছো বলে চিৎকার করতে লাগলো। আমি কি করব, কিছুই করার নাই। ওর চিৎকার শুনে সবাই আসলো, এসে দরজা ভেঙে ভিতরে ঢুকলো। ঢুকে কলেজের বড় ভাইয়েরা আমাকে মারতে লাগলো। তারপর স্যার এসে আটকিয়ে সে আর থাপ্পড় দুইটা মেরে বলতে লাগলো, তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি বিশ্বাসের মর্যাদা এভাবে দিবে আমি কখনোই ভাবিনি। প্লিজ স্যার, আমার কথা একটু পুরোটা না শুনে। তোর কিসের কথা? এই মিম তোর কোনো ক্ষতি করে নাই তো? আপনারা না আসলে হয়তো করে ফেলতো। যাও মা, আজ তোমার ছুটি। ওকে। তারপর স্যার আমার আব্বুকে ফোন দিলেন। ফোন দিয়ে বাইরে গেল, কি বলছিল শুনতে পাইনি। তারপর হঠাৎ নীলা আসলো, এসে থাপ্পড় দিয়ে আর বলতে লাগলো, আমি কি দোষ করেছিলাম যে আমাকে এভাবে ঠকালে? তোর যদি এসব করার ইচ্ছে আমাকে বলতে পারতি, আমি তোকে আমার সব কিছু দিয়ে দিতাম। নীলা প্লিজ। চুপ, তোর এই অপবিত্র মুখে আমার নামও উচ্চারণ করবি না। চরিত্রহীন লম্পট, আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না। আর তোর এই মুখ আমি দেখতে চাই না। এই বলে চলে গেল। নীলার সব কথা এসে বুকে আঘাত করলো। অনেক লোক অনেক রকম কথা বলছে, এত কষ্ট হয়নি যতটা নীলার কথাই কষ্ট পেয়েছি। নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়তে লাগলো। লোকে সত্যই বলল সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু প্রিয়জনের দেওয়া কষ্ট সহ্য করা যায় না। তারপর স্যার আসলো, এসে তোমার বাবা এখন আসতে পারবে না, কাল আসবে। কলেজের কমিটি বসে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই হবে। শাস্তি আর কি দিবে? কলেজ থেকে বাহির করে দিবে আর জরিমানা নিবে। তাই কলেজকে শেষ দেখে চলে যাও। ওকে স্যার। কলেজ থেকে বাইর হতেই আব্বুর ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোকে আমি এই শিক্ষা দিয়েছি, জানিস স্যার আজকে আমাকে কতটা অপমান করেছে? আমার জীবনে এত অপমান কেউ করেনি। কাল কলেজের নামে দামি মানুষের সামনে ও আমাকে অপমানিত হতে হবে। এসব করার ইচ্ছা আমাকে বলতে পারতি, আমি তোকে বিয়ে দিয়ে দিতাম। আজ থেকে তোর মুখ আমি দেখতে চাই না, আর আমার বাড়িতে যেন তোকে না দেখি। আমি এসে যদি তোকে পাই তাহলে আমার মরা মুখ দেখবি। এই বলে ফোন কেটে দিল। আমি ভাবলাম কেউ তো আমায় বিশ্বাস করলো না। বাড়িতে এসে মাকে একটা চিরকুট হাতে দিয়ে বললাম, আব্বুকে এটা দিও। তুই কই যাবি আমি জানি, তুই এই কাজ কখনো করতে পারিস না। আমি এখানে থাকলে বাবার মরা মুখ দেখব। বাপকে আমিই সামলাবো, তুই কোথাও যাস না। না মা, তুমি আব্বুকে সামলাতে পারবে না। আর আব্বু এক কথার মানুষ, যা বলবে তাই করবে। তাহলে তুই কই যাবি? আমি তোকে ছাড়া যে থাকতে পারবো না। তাহলে তুই খালার বাড়ি চলে যা, আমি তাকে ফোন দিয়ে বলি। না আম্মু, এই চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ জায়গা দিবে না। এভাবে বলিস না, আমি জানি এটা কোনো ষড়যন্ত্র। আমার ছেলে এমন কাজ করতে পারে না। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে ফেললাম। একমাত্র তুমি আমাকে বিশ্বাস করলা। এখন যদি তুই খালার বাড়ি না যাস, তুই ভাত খাইলেনি ঠিক মতো, ঘুমাইলেনি, এই চিন্তায় আমি মরে যাব। ওকে, আমি খালার বাড়ি যাব, কিন্তু কিন্তু কি? আমি খালার বাড়িতে কেউ যেন না জানে, এমনি কি আব্বুকেও যেন জানাবে না। ওকে, ভাত খেয়ে যা। না, এখন খাবো না, ভালো লাগছে না। ধর, এই নে, এখানে কিছু টাকা আছে, বিপদে পড়লে কাজে আসবে। আচ্ছা। শোন, খালার বাড়িতে পৌঁছে ফোন দিস। সিমটা আর চালাবো না, নতুন সিম কিনে ফোন দিব। খালার মোবাইল দিয়ে দিস। আচ্ছা। তারপর বাড়ি থেকে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। স্ট্যান্ডে বসে আছি, কিছুক্ষণ পর বাস আসবে। আর এইদিকে নীলা দরজা লাগিয়ে শুধু কাঁদছে। নীলার মা নীলার বাবা কি বলল, এই কয়দিন নীলা এত খুশি ছিল যা আগে কোনো দিন দেখিনি, কিন্তু হঠাৎ আজ কলেজ থেকে এসে দরজা খুলছে না, শুধু কাঁদছে। তুমি ডাকনি?
অনেকবার ডেকেছি, দরজা খোলেনি, তাই তোমাকে ফোন দিলাম। আচ্ছা, আমি দেখছি। তারপর নীলার বাবা কোনো রকমে দরজা খুলল। কিরে, কি হয়েছে? কিছু হয়নি। তাহলে ভাত খাবি, দরজা খুলছিস না কেন? এমনি খিদে নেই। আয়, এখন খাবি। তারপর নীলার বাবা নীলাকে জোর করে খাওয়ালো। আর এদিকে আমার চোখের পানি কোনো বাধা মানছে না, শুধু পড়তেই আছে। আমার পাশের সিটে বসে আছে মধ্যবয়সী এক আঙ্কেল। বাবা, কি হয়েছে তোমার? না আঙ্কেল, কিছু না। তাহলে তোমার চোখে পানি কেন? আমি তোমার বাবার সমান, আমাকে বলতে পারো। তারপর সব বলে দিলাম। উনি শুনে বলল, মন খারাপ করে লাভ নেই, সত্যি কখনো চাপা থাকে না, একদিন সবই ঠিক হবে। তাই যেন হয়। এদিকে আব্বু বাড়িতে আসলো। এসে, তোমার গুণধর ছেলে কই? কি? এই নাও কি এটা? চিরকুট, সোহেল এটা দিয়ে গেছে, এটাতে কি লেখা? পড়ে দেখো। আব্বু চিঠি পড়ে অবাক, কারণ চিঠিতে লেখা ছিল, প্রিয় বাবা, আমি নির্দোষ। সেটা তোমাকে বলেও লাভ নাই, কারণ তুমি তো আমাকে বিশ্বাস করো না। শুধু তুমি না, কাল পুরো কলেজ আমাকে বিশ্বাস করে নাই। শুধু তাই নয়, আমার একটা কথাও শুনে নাই যে সত্যটা বলবো। এমনকি তুমিও না। কাল কলেজে গেলে স্যারকে বলিও সিসি ক্যামেরার ফুটেজ সবাইকে দেখানোর জন্য। আমি চলে যাচ্ছি কোনো এক অজানা পথে। ভালো থেকো আর আম্মুর খেয়াল রেখো। আব্বু চিঠি পড়ে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। কি করবে? আমার ছেলে তো কখনো আমার সাথে মিথ্যা বলেনি। যদি সত্য ছেলে নির্দোষ হয় তাহলে কি আমার ক্ষমা করবে? এদিকে আমি বাস থেকে নেমে খালার বাড়িতে আসলাম। খালার বাড়ি এসে গেটে কলিং বেল দিলাম। কলিং বেল দিতেই খালামুনি এসে গেট খুলে দিল। কিরে, কেমন আছিস? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো। আয় ভিতরে আয়। মা বাবা কেমন আছেন? ভালো। মন্থা কই? মন্থা আমার খালাতো বোন, ক্লাস 5-এ পড়ে। আমি পিচ্ছি বলে ডাকি। বলতে না বলতেই পিছন থেকে এসে জড়িয়ে ধরেছে। ভাইয়া, কিরে পিচ্ছি, কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? ভালো। আমার মোজা কই? সরি, আমি ভুলে গেছি। যাও, তোমার সাথে আর কথা নাই। তুমি পচা। এই দেখো। কি চকলেট আমাকে দাও। কেন, পচার চকলেট তুমি খাবে নাই? কে বললো তুমি পচা? তুমি খুব ভালো, আমার লক্ষ্মী ভাইয়া। এই নাও। তারপর মন্থাকে চকলেট দিলাম। আমি আসার সময় কিনে এনেছি। আমি জানি পিচ্ছেকে কিছু না দিলে রাগ করবে। আর এর আগে যতদিন এসেছি তাকে কিছু না কিছু নিয়ে আসতাম। এগুলো পিচ্ছিকে দিলে অনেক খুশি হতো। হঠাৎ খালামণি আসলো। এসে, কিরে, এখানে কি করিস? যা ফ্রেশ হয়ে আয়। ভাত খাবি? যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে ভাত খেয়ে এলাম। এসে দেখি খালামণি আমার পছন্দের জিনিস রান্না করেছেন। বস, খাবি? খালামণির মামা কই? কিছুদিনের জন্য দেশের বাইরে গেছেন, অফিসের কাজের জন্য। ও। ভাত খা, পরে কথা বলবো। তারপর ভাত খেয়ে চলে আসলাম রুমে। একটু পরে দেখি খালামণি আসলেন। কিরে, কি করিস? কিছু না। কিরে, বাড়িতে কি হয়েছে? কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে। মা ফোন দিয়ে কেঁদে কেঁদে বলল তুই এখানে আছিস। কিছু হয়নি। আম্মুকে জিজ্ঞাসা করলেন না? আমাকে লুকাবি না, বল কি হয়েছে। আপাকে বললাম, তিনি বললেন তুই আসলে বলবি। আমি তারপর সব কিছু খুলে পড়লাম। বলতে বলতে কখন যে চোখের পানি আসলো কিছু টের পাইলাম না। মন খারাপ করিস না, আর তুই কাঁদিস কেন? একদিন সব ঠিক হবে। তাই যেন হয়। শোন, এই বাসা তোর নিজের বাসা মনে করবি। আর তোর কিছু লাগলে আমাকে বল। আর কিছুদিন আড্ডা দে, মন ভালো হবে। তোর মামা আসলে তোকে আমাদের এদিকে একটা কলেজে ভর্তি করে দিয়ে আসবো। হুম। আচ্ছা, এখন ঘুমা, আমি যাই। আমি যখনই ঘুমাতে যাব চোখ বন্ধ করলেই আজকের ঘটে যাওয়া সব কিছু সামনে ভেসে ওঠে। কিছু দোষ ছিল আমার। মেয়েরা আসলে স্বার্থপর। কখনো ভাবিনি ওর মন মানসিকতা এত নিচু হবে। আর নীলা এসব বলতে পারলো না। আমি এই মুখ তাকে আর দেখাবো না। নীলার প্রতিদিন এই সময়ে ফোন দিত। ওর কণ্ঠটা খুব মিস করছি। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে দেখি কে আমার নাক মুখ ধরে আছে। তাকিয়ে দেখি মন্তাহা। কিরে পিচ্ছি, এভাবে নাক মুখ ধরে আছিস কেন? আর একটু হলে মরে যেতাম তো। তো আমি কি করব? কখন থেকে ডাকছি, ওঠার কোনো নাম নাই।
এত সকাল ডাকছিস কেন? সকাল মানে সময় 9টা বাজে। আমি স্কুলে যাব, তুমি আমাকে স্কুলে দিয়ে আসবে। ওকে যা, ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে মন থাকে স্কুলে দিতে গেলাম। আর এদিকে আব্বু কলেজে গেল, গিয়ে দেখলো কলেজের প্রায় সবাই উপস্থিত। একজন বলল, আমার আব্বুকে বলল, তোমার ছেলে কই? আমার ছেলে দোষ করেনি, তাই নিয়ে আসিনি। সবাই হাসলো আর হেসে বলল, তোমার ছেলে দোষ করে নাই। একজন বলল, একে তো জন্ম দিয়েছে কুলাঙ্কার সন্তান, আর ছেলের পক্ষ ধরে কথা বলছে। লজ্জা বলতে কিছুই নাই, তোমার মতো বাবা পেয়ে ছেলেরা ধর্ষণ করার সাহস পায়। আপনারা অনেকেই বলেছেন আমার ছেলে যে এসব করেছে, তার প্রমাণ কি? তার প্রমাণ আমি নিজের চোখে দেখেছি, আর পুরো কলেজের ছাত্রছাত্রী দেখছে, সবাই তার প্রমাণ। ক্লাস সিসি ক্যামেরা নাই? অবশ্যই আছে। সবাইকে ভিডিও দেখাতে পারেন? কেন নয়, অবশ্যই। সবাই ভিডিও দেখে অবাক, কারণ দেখলাম কি আর হলো কি, সবাই আপুর কাছে সরি বলল। আপনার ছেলে এখন কোথায়? জানি না। মানে? কাল যখন স্যার ফোন করে বলল, রাগের মাথায় ওকে ফোন করে বাড়ি থেকে বাহির করে দিয়েছি। ওর কোনো কথা শুনিনি। তাহলে আজ ছেলের উপর এত বিশ্বাস হলো কিভাবে? আমি জানি আমার ছেলে কখনো মিথ্যা কথা বলে না, কারণ আমি তাকে মিথ্যা শিখাইনি। যাওয়ার সময় একটা চিরকুট রেখে গেছে, সেই চিরকুট পড়ে বিশ্বাস হলো। আসলে তোমার সাথে এবং তোমার ছেলের সাথে আমরা যে ব্যবহার করেছি তা অন্যায়। আমাদের আপনি মাফ করবেন। আর আমরা ইচ্ছে করে করিনি, ভুল বুঝে করেছি। আর মিম মেয়েটিকে তার মা বাবাকে বলে সর্বোচ্চ শাস্তি দিব। এই বলে সবাই উঠল, আর কলেজের সবাই জেনে গেছে যে সোহেল নির্দোষ। কিছুক্ষণ পর সভাপতি সাহেব মিমের বাড়িতে গেল, গিয়ে তার মা বাবাকে বলল। মিমের বাবা মা বলল, মিমকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাবে কি করে? নীলা মিমের আটক শোনার পরেই মিমকে তুলে নিয়ে এসেছে, একটি নির্জন বাড়িতে নিয়ে এসে বেঁধে রেখেছে। কে তুমি? আমাকে এখানে নিয়ে আসলে কেন? নীলার মুখ দেখে পিছন থেকে মুখ ফিরানো। কেন নিয়ে আসছিস জানতে চাই। নীলার মুখ দেখে ভয় পেয়েছে, দু চোখে আগুন হয়ে গেছে। সরি আপু, এই কিসের সরি? আসলে আমি ভেবেচিন্তে কাজ করিনি। প্লিজ আমাকে ছেড়ে দিন। তোকে ছাড়বো যতদিন আমার জানটাকে না পাবো, তার আগে তোকে ছাড়বো না। কিন্তু কোনো কিন্তু নাই, আমার হাতটা দেখ। এসব কি করে হলো? কেন, তুই করেছিস? আমি আবার কখন করলাম? জানিস, যখন জানটার প্রেমে পড়েছিলাম তখন ভেবেছি এই হাত শুধু ওকে ভালোবাসার জন্য, ওকে মারার জন্য না। কিন্তু তুই তা হতে দিলি না। ওকে সেদিন মারার পর আমি নিজেই আমার হাতের এই অবস্থা করেছি। তারপর আব্বু এসে ব্যান্ডেজ করে দিয়েছে। ও, তোর কি এমন ক্ষতি করলাম যে আমাদের জীবনটা এভাবে নষ্ট করে দিলি? একটা সত্যি কথা বলি, বল। বিশ্বাস করবে তো? তোকে বলতে বলছি, বল। আসলে আপু, আমি সোহেলকে ভালোবাসতাম ঠিক। ওর পিছনে প্রায় 2 বছর ছিলাম, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। আমি আমার ভাগ্যকে মেনে নিলাম। যখন তোমার সাথে প্রেম করতো আমি জেলাস ফিল করতাম। একদিন নাইম ভাইয়ার সাথে দেখা। কি রে মিম, কেমন আছিস? এই তো ভালো, তুমি? ভালো। কিতা করো? না, কিছু না। তুই না সুহেলকে ভালোবাসতি? কিন্তু সে আমাকে ভালোবাসে না। ভালোবাসা না পেলে ভালোবাসা আদায় করে নিতে হয়। মানে? ওই এখন প্রতিদিন সকালে কলেজে আসে, এ ফাঁকে নাটকটি করে ফেলবে। না, আমি এসব পারবো না। দেখ, তুই ভালোবাসিস সুহেলকে আর আমি ভালোবাসি নীলাকে। দেখ, সবাই খুশি থাকবো। মানুষ ভালোবাসার জন্য কত কি করেছে, আর তুই এতটুকু করতে পারবি না? সবাই খুশি থাকবো কি করে? তারা দুজন তো কষ্ট পাবে। দেখ, তারা শুধু টাইম পাস করে, তারা কখনো বিয়ে করবে না। কেন? কারণ সুহেল থেকে নীলা বড়। প্লিজ রাজি হয়ে যা। ওকে, তাই আমি রাজি হয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না তোমাদের প্রেম এত গভীর ছিল। তাহলে ভালো হয়েছে। কি ভালো হয়েছে? কাল নাইম আমাকে প্রপোজ করেছিল, সোহেলকে নিয়ে বাজে কথা বলেছিল, তাই ওকে হাসপাতালে পাঠিয়ে দিলাম। পরে ভাবলাম শাস্তি একটু বেশি দিয়ে ফেলেছি,
কিন্তু এখন ভাবি আরো দুটো দিলে ঠিক হতো। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমাকে এমনিতেই সবাই খারাপ ভাববে। এখানে যদি আটকে রাখো আমি পরের সমাজে মুখ দেখাতে পারবো না। তারপর নীলা ওর কথা ছেড়ে দিল। ও তার ভুলগুলো বুঝতে পারছে। পুরো দোষী অন্যর কথাই কাজ করে ফেলেছে, তাই আর আটকে রেখে লাভ নাই। এদিকে আমি প্রতিদিন খালার বাড়ির পাশে একটি নদী আছে, সেখানে একটা গাছের নিচে বসে থাকি। কিছুদিন ধরে দেখি একটা মেয়ে আমাকে ফলো করছে। আজ দেখে আমার পাশে দাঁড়িয়ে আছে। এখানে বসতে পারি? হুম। তুমি সব সময় মন খারাপ করে বসে থাকো কেন? আমি ভালো লাগে তাই। আচ্ছা, আমরা বন্ধু হতে পারি? হুম। আচ্ছা, আপনার নাম কি? সোহেল, তোমার? আমার নাম রুচি। ভালো, আমি যাই। ওকে। বাড়িতে আসলাম, এসে ভাইয়া, বল। তুমি আমার সাথে আগের মতো কথা বলো না। আমি কি খারাপ হয়ে গেছি? তোকে কে বলেছে তুই খারাপ? কেউ বলেনি। আগে আমাকে আদর করতে, ঘুরতে নিয়ে যেতে, এখন তো ঠিক মতো কথাও বলো না। সত্য তো, পাগলিটাকে এখন আর টাইম দিই না। ওকে শুধু স্কুলে নিয়ে যেতাম আর আসতাম। শোন, কাল স্কুল থেকে এসে তোকে নিয়ে ঘুরতে যাব। সত্যি নিয়ে যাবে? হুম। প্রমিস করো। ওকে, প্রমিস। তারপর পাপ্পি একটা দিয়ে রুম থেকে চলে গেল। তারপরের দিন স্কুল থেকে এসে পিচ্চিটাকে নিয়ে ঘুরতে গেলাম। অনেকদিন পর ঘুরতে গেলাম। লাস্ট গেছিলাম নীলার সাথে। অনেকক্ষণ ঘুরে চলে আসলাম। তারপর দিন খালামণি এসে বলল বাজার করতে যাই, তাই বাজারে চলে গেলাম। 2 দিন নদীর পরে যেতে পারিনি। আজ গেলাম, গিয়ে দেখি আমার আগে রুচি বসে আছে। যাওয়ার পর, কেমন আছো? ভালো, তুমি? ভালো। এই 2 দিন কই ছিলা? আসলে না যে? একটু কাজ ছিল তাই আসতে পারিনি। তুমি কাউকে ভালোবাসো? তুমি? কাকে? পরে বলবো, তুমি আগে বলো। তোমাকে সত্যি আমি ভালোবাসি, জানো? এই 2 দিন না দেখায় আমার দম বন্ধ হয়ে আসছিল। ওর কথা শুনে উঠতে যাব, তার আগে আমার হাত ধরে ফেলছে। হাত ধরছো কেন? কোথায় যাচ্ছো? আমাকে মাফ করবেন। কেন মাপ চাচ্ছ? প্লিজ, আমার জীবনটা নষ্ট করবেন না। তোমার জীবন নষ্ট করব কেন? এই ভালোবাসা আমার জীবন নষ্ট করেছে। মানে? আমি তারপর সবকিছু খুলে বললাম। আই এম সরি। আসলে আমি বুঝতে পারিনি। আমি তোমাকে কত করে বললাম, কিন্তু তুমি বললে না, তাই অন্য পদ্ধতিতে আদায় করে নিলাম। আসলে আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে নাকি 2 বছর টাইম পাস করছে। এখন অন্যজনকে বিয়ে করে সুখে আছে। তাই আমি ভাবলাম হয়তো আমার মতো তুমিও। কিন্তু অনেকদিন ধরে জিজ্ঞেস করছি, কিন্তু তুমি কিছুই বলনি। এখন দেখি আমার কষ্ট থেকে তোমার কষ্ট অনেক বেশি। শোনো, এইসব নিয়ে মন খারাপ করো না। এইসব যত মনে করবে তত কষ্ট পাবে। ভালো থেকো। বেস্ট অফ লাক। আমি এখন যাই। ওকে, যাও। এভাবে দিন চলছে। এখন আর আগের মতো না। মামা আমাকে নতুন কলেজে ভর্তি করে দিয়েছে। আগের মতো বন্ধুদের সাথে আড্ডা দিই, মাঝে মনটাকে নিয়ে ঘুরতে যাই। এইভাবে ভালোই দিন যাচ্ছে। হঠাৎ একদিন আম্মু ফোন করে যা বললো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মু ফোন করে বলল তিনি নাকি খুব অসুস্থ, এখনই বাড়িতে যাওয়া লাগবে। তারপর খালামণিকে বললাম, তিনি বললেন ওকে তাহলে যা। কিছুক্ষণ পর রেডি হয়ে চলে আসলাম বাস স্টেশনে এসে বসে আছি। বাস আসছে না, একটু পর আসলো। তারপর ভিতরে গিয়ে বসলাম। আমার পাশের সিটটা ফাঁকা, কেউ বসেনি। হঠাৎ একটা মেয়ে আসলো। এসে, হাই জান। এই কে তোমার জান? কেন তুমি? আমি আবার কখন তোমার জান হলাম? তুমি আমাকে ভুলে গেছো। আচ্ছা, নাটক পাতাও। আমার ব্যাগটা উপরে তোলো। পারবো না, নিজের ব্যাগ নিজে তুলো। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি আপনাকে জানি না, চিনি না। প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। এই শোনো, ভালোই ভালোই বলছি তুলছো না। এখন যদি সবাইকে বলি
যদি তুমি আমাকে পালিয়ে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে এসেছো আর এখন আমাকে অস্বীকার করছো, তখন লোকেরা কি করবে ভেবেছো একবার? কিন্তু আমি তো তোমাকে চিনি না, আর পালিয়ে নিয়ে যাব? সেটা তো তুমি আর আমি জানি, লোকেরা তো জানে না। দিচ্ছি। কি মেয়ের বাবা! ব্যাগ তুলে দিলাম, কারণ মেয়েদের উপর কোনো বিশ্বাস নাই। তারা কখন কি করবে তারা নিজেও জানে না। আমি ব্যাগটা তুলে দিয়ে হেডফোন লাগিয়ে গান শুনতেছি ফুল ভলিউমে। হঠাৎ দেখি মেয়েটি আমার গায়ে জোরে ধাক্কা মারলো। আবার কি হলো? ধাক্কা দিচ্ছ কেন? কখন থেকে ডাকছি, ডাক শুনো নাই কেন? কি বলবে বলো? কান থেকে এটা সরাও। কেন? আজব তো, সুন্দরী একটা মেয়ে তোমার পাশে বসে আছে আর উনি আছেন মোবাইল গান নিয়ে ব্যস্ত। তোমাদের মতো মেয়েদের সাথে কথা বলার চেয়ে গান শোনা অনেক ভালো। আসলে আই এম সরি। কেন? তোমাকে ব্ল্যাকমেল করে ব্যাগটা তুলিয়েছি। ওকে। আসলে আমি একা না কথা বলে থাকতে পারি না। ভালো। শোনো। বলো। তুমি খুব ভালো। কে বললো? কেউ না, তোমার ব্যবহারে বুঝেছি। আমি তোমার সাথে কখন ভালো ব্যবহার করলাম? যেমন তুমি আমার ব্যাগটি উপরে তুলে দিলা। এমনি এমনি তুলছি নাকি? জোর করে তোলাইছো? এই জন্যই তো ভালো। মানে? আমি প্রায় সময় মামা বাড়িতে বেড়াতে আসতাম, আসার সময় কিছু না কিছু নিয়ে আসতাম, আর আমার ব্যাগ বড় হয়ে যেত। তাই যে কোনো ছেলেকে এসে হাই জান বলে সে এমন খুশি হতো, আমি যা বলবো তাই করবে। সে রিলেশনশিপে থাকলেও সিঙ্গেল হয়ে যেত, বলতো জীবনেও রিলেশন করি নাই, শুধু কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করতো। কিন্তু তাদের থেকে তুমি একেবারে আলাদা। তাই? এতক্ষণ কথা বললাম অথচ তোমার নামটা জানা হলো না। সোহেল। তোমার নাম? আমার নাম ঐশী। মেয়েটার সাথে কথা বলতে বলতে কখন যে এসে পড়লাম বুঝতে পারিনি। আসার পর ঐশীর ব্যাগটা নামিয়ে দিলাম। গুড বাই, ভালো থাকো। ওকে। তারপর রওনা দিলাম বাড়ির দিকে। বাড়ির গেটের সামনে দেখা যায় কে যেন দাঁড়িয়ে আছে। তারপর কাছে এসে দেখলাম আপু আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরো কেঁদে ফেললেন। প্লিজ বাবা, আমাকে মাফ করে দে। মাপ তো আমার চাওয়ার কথা, আর মাপ তো অনেক আগেই করেছি। ওকে চল, ঘরে চল। ঘরে যাওয়া মাত্রই আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমাদের কথা কি তোর একবারও মনে পড়ে নাই? পড়বে না কেন? তাহলে একটা বার দেখতে আসলি না? বললে তুমি অসুস্থ। অসুস্থ ছিলাম, তোকে দেখে ভালো হয়ে গেছি। তাই? যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। তারপর ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখি ঘরটা খুব সুন্দর করে গোছানো। আমার ঘর দেখে আমি নিজেই অবাক। তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলাম। হঠাৎ দেখি আব্বুর চোখে পানি। কি হয়েছে আব্বু, তোমার চোখে পানি? জানি সেই দিনটার অপেক্ষায় ছিলাম আমি, আজ আমার আশা পূরণ হলো। মানে? এতদিন নামাজ পড়ে শুধু একটা দোয়া করেছি যে আমার ছেলেটাকে আমার বুকে ফিরিয়ে দাও। এসব পরে, এখন খাবার খাও, খাবারের সময় কথা বলতে নেই। তারপর খেয়ে আমার রুমে আসলাম। এসে মোবাইল টিপছি, হঠাৎ আম্মু আমার রুমে আসলো। এসে, বাবা কি করছিস? এই তো মোবাইল টিপছি। আমার শরীর ভালো না, আমি চাইছি। ওকে, কাল ডাক্তার কাছে নিয়ে যাব। আচ্ছা, তুই আমার জন্য কি করতে পারবি? তোমার জন্য মানে তুমি যদি বলো হেসে হেসে আমার জানটা দিতে পারি। আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি? আমি পারবো না। দেখ, আমার শরীর ভালো না, আমার কি ইচ্ছে করে না নাতি নাতনির মুখ দেখে মরতে? তুমি এসব কি বলছো? তুমি মরবে কেন? তুমি পুরো 100 বছর বাঁচো। আমাকে এখন যদি আল্লাহ নিয়ে নেয়, তুই আটকাতে পারবি? না। তুমি এভাবে কথা বলছো কেন? একটু আগে বললি তুই আমার জন্য জান দিয়ে দিতে পারবি, আর এখন আমার কথায় বিয়ে করতে পারছিস না। ওকে যাও, আমি রাজি। আমি জানি তুই আমার কথা রাখবি। আগামী পরশু বিয়ে, রেডি থাকিস। এত তাড়াতাড়ি? হুম। তারপর আম্মু যাওয়ার পর নীলার কথা খুব মনে পড়ছে। ওর মায়াবী মুখটা চোখের সামনে ভেসে উঠছে। ওকে তো ভোলা সম্ভব না। ওকে নিয়ে কত স্বপ্ন সাজিয়েছিলাম। আবার ভাবলাম ও তো আমার মুখ দেখতে চায় না। আম্মুর পছন্দ করা মেয়েকে বিয়ে করাই ভালো।
ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না, তাই উঠে চলে গেলাম সেই পুরনো আড্ডাখানায়। চলে গেলাম, আমাকে দেখে সবাই অবাক, সবার সাথে কোলাকুলি করলাম। আমাদের একবার জানাতে পারতি, তোকে কত খুঁজেছি জানিস। সরি দোস্ত, মাথা ঠিক ছিল না। আচ্ছা বাদ দে, এখন মন শরীর ভালো তো? না, মন ভালো নেই, শরীর মোটামুটি ভালো। কেন মন ভালো না কেন? আম্মু বিয়ে ঠিক করে ফেলেছে। কার সাথে? নীলার সাথে নেই? না। তাহলে নীলার কি হবে? আমি কি বলবো, সে তো আমার মুখ দেখতে চায় না। নীলাকে ভালোবাসিস নি? ওকে কখনো ভুলতে পারবো না। তার চেয়ে বড় কথা হলো আম্মুকে কথা দিয়ে ফেলেছি। এতে দুটো লাভ। মানে? আম্মুর কথা রাখা হবে, নীলার কথাও রাখা হবে। ওকে ছাড়া থাকতে পারবে? পারবো না তো, এতদিন কি করেছিলাম। আর ভালোবাসলে কি বিয়ে করতে হবে? ওকে যা, তুই ভালো মনে করিস কর। তারপর ওদেরকে বিয়ের দাওয়াত দিয়ে চলে আসলাম। দেখতে দেখতে একদিন চলে গেছে। আজ আমার বিয়ে, বর্ষে যে শ্বশুর বাড়ি যাচ্ছি বউকে আনতে। আমি এখন গাড়িতে বসে আছি। কিছুক্ষণ পর শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছলাম। যাওয়ার পর চা নাস্তা এনে দিল একজন, নাস্তা এনে দিল। ওর দিকে তাকাতেই আমি অবাক, কারণ ও আর কেউ নয়, সে কালকের বাছের মেয়েটি, ঐশী। এই যে মিস্টার দুলা ভাই, আমার মামাতো বোনকে আপনি বিয়ে করছেন, এত অবাক হওয়ার কিছু নাই। আমি আর কিছু বললাম না, কারণ যেহেতু আমি এখন দামান বেটা। তারপর বউকে নিয়ে আসলাম, কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, আমার বউ যে একবারও কাঁদলো না। এর মন এত শক্ত, এতে ভালোই হয়েছে। মন মেজাজ আমার ওর ঠিক নাই, কানের 12টা বাজিয়ে দিত। তারপর বাড়িতে আসলাম, এসে বউকে পাড়ার সবাই দেখতে এসেছে, সবাই ওর প্রশংসা করছে। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এরা এক এক রকম কথা বলছে। আমার ভালো লাগছে না, তাই তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল, এখন আমি কি করব। নীলার কথা মনে পড়তেই দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। কত স্বপ্ন ছিল আমাদের। ও হয়তো একটু ভুল বুঝে এসব কথা বলেছে, কিন্তু কখনো যদি ওর সাথে দেখা হয় কি বলবো আমি? তাকে নিজেকে সামলাতে পারবো তো? নীলার জায়গায় অন্য কেউ ভাবতেই বোঝা যায় এখনই ভেতর ফেটে যাবে। কিন্তু একজন যে আমার অপেক্ষায় বসে আছে পাশের ঘরে, তাকে গিয়ে কি বলবো আমি? তার হয়তো এ রাত নিয়ে কত স্বপ্ন নিয়ে বসে আছে, কি করে ওর জীবন নষ্ট করব? এসব ভাবছি আর চোখের জল ফেলছি। হঠাৎ কে যেন পিছন থেকে মাথায় হাত দিল। পিছনে তাকিয়ে দেখি আম্মু। কি রে, তোর চোখে পানি? না কিছু না। এখনো তুই এখানে বসে আছিস? যা ঘরে। মেয়েটি কখন থেকে একা বসে আছে। তারপর ঘরে আসলাম, আসতেই বউ এসে সালাম করলো। সালাম করে খাটে ঘোমটা দিয়ে বসলো। আমি এদিকে না তাকিয়ে ওয়াশরুমে গেলাম। কিছুক্ষণ পর ঘরে কান্নার শব্দ শুনতে পাচ্ছি, তাই গেলাম। গিয়ে দেখি আমার বউ কান্না করছে, এখনো মুখ দেখতে পারিনি। এই কাঁদছো কেন? অন্যদিকে ফিরে। তুমি কই গিয়েছিলে? ভূত ভূত বলে চিল্লানি দিই। আমার মুখে এসে ধরলো, ধরেই 4 ঠোঁটে এক করে দিল। 5 মিনিট পর ছাড়লো। বউ আর কেউ নয়, নীলা হচ্ছে আমার বউ। নীলার সাথে বিয়ে হয়েছে। তুমি এখানে? অন্য কাউকে আশা করেছিলে নাকি? হুম। মেরে নাক ফাটিয়ে দেব। না না, মারা লাগবে না। তুমি এখানে কি করে? পরে বলবো, আগে আমাকে মাফ করে দাও। আমার আসলে মাথা ঠিক ছিল না। তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আচ্ছা শোনো, তুমি চলে যাওয়ার 2 দিন পর তোমার বাড়িতে গেলাম, গিয়ে শুনি তুমি চলে গেছো। এ কথা শুনে কেঁদে দিলাম আম্মুকে জড়িয়ে ধরে। তারপর আম্মু আমাকে জিজ্ঞেস করলো আমি কি হই, তোমার সাথে আমার কিসের সম্পর্ক। তারপর আমি সব বললাম। তারপর তোমার কথা যখন মনে পড়তো তখন আমি তোমার ঘরে আসতাম, ঘর গোছাতাম, মাঝে মাঝে আম্মুকে জড়িয়ে ধরে দুজনে কাঁদতাম। তারপর আম্মুর অভিনয় করে তোমাকে এনেছে। আমি আম্মুকে বলেছি আমার সাথে বিয়ের কথা তোমাকে না জানাতে। ওহ। এই তোমার চোখ লাল কেন? সত্যি কাঁদছো? জানো এই 2 দিনে আমি কত কষ্ট পাইছি। আসো সব কষ্ট দূর করে দিই। এই বলে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল, আর তারপর আমার উপরে উঠে 4 ঠোঁট এক করে দিল। পাঠক পাঠিকারা এখনো কি দেখছেন?
বিয়ে করে নিন, হয়তো তারপরে আপনাদের স্বপ্নটাও হয়তো বা পূরণ হবে। আর হ্যাঁ, ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন।